নমস্কার শ্রোতাগণ, আমি রিকয়ন তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি টেলস অফ রিকয়নের এক নতুন গল্পতে। দীর্ঘ এই বিরতির জন্য তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি এবার আমি রেগুলার গল্প আপলোড করতে পারবো। আজকে আমাদের নিবেদন শ্রী হেমেন্দ্র কুমার রায় রচিত ওলাইতলার বাগান বাড়ি। তাহলে চলো চটপট শুরু করা যাক। স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন। তারপর থেমে থেমে বললেন, ওলাইতলার বাগান বাড়ি? আপনিও ওলাইতলার বাগান বাড়িতে যাচ্ছেন? কিন্তু কেন? মামুদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন, তার একজন ম্যানেজার দরকার। হ্যাঁ, 300 টাকা মাহিনা, কেমন তাই নয় কি? হুম। তারাও এই কথাই বলেছিল। কারা? ওই আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিল। গেল 8 সপ্তাহে 8 জন লোক এই স্টেশনে নেমে ওলাইতলার বাগান বাড়িতে গেছে, কিন্তু তারা কেউ আর এ পথ দিয়ে ফেরেননি। বুঝলেন মশাই, তারা কেউ আর ফেরেনি। তার মানে? মানে টানে জানি নে, প্রত্যেকেই এসেছে আপনার মতো ঠিক এই শনিবারে, আর ঠিক সন্ধ্যে 6টার গাড়িতে। আশ্চর্য কথা, 8 সপ্তাহে 8 জন! জমিদার কৃতান্ত চৌধুরীর কত ম্যানেজারের দরকার? আমার মনটা কেমন ছেদ করে উঠল। সুধালুম, আচ্ছা, এই জমিদার বাবুটিকে আপনি চেনেন? তবে তার নাম শুনেছি। অল্পদিন হলো এখানে এসে ওই পুরো বাড়িখানা কিনে তিনি বাস করছেন। তার সম্বন্ধে নানান কানাঘুষো শুনছি। আজ পর্যন্ত গাঁয়ের কেউ তাকে নাকি দেখেনি। দিনের বেলায় ওই বাড়িখানা পুরো বাড়ির মতন পড়ে থাকে, কেবল রাত্রেই তার ঘরে ঘরে আলো জ্বলে, লোকজনকেও দেখা যায় না। ও বাড়ির সবই অদ্ভুত। আজ অমাবস্যা, আকাশে চাঁদ উঠবে না, তার উপরে মেঘের পর মেঘ জমে আছে। ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই। সঙ্গে আমার শখের বুলডগ রোভার ছিল। ওলাইতলার বাগান বাড়ির দিকে অগ্রসর হওয়ার উপক্রম করলাম। স্টেশন মাস্টারের কথায় কান পাতবার দরকার নেই। লোকটার মাথায় বোধহয় ছিট আছে, নইলে এমন সব আজগুবি কথা বলে। স্টেশন মাস্টার ডেকে বললেন, ও মশাই, তাহলে নিতান্তই যাবেন? হ্যাঁ, এরকম তো মনে করছি। তাহলে পথঘাট একটু দেখে শুনে যাবেন। ওলাইতলার বাগান বাড়ির ঠিক আগেই একটা গোরস্থান আছে। আগে সেখানে খ্রিস্টানদের গোড় দেয়া হতো। গোরস্থানের নাম ভারী খারাপ, সন্ধ্যার পর সেদিকে কেউ যেতে চায় না। আমি আর থাকতে পারলাম না, বললাম, মশাই, মিথ্যে আমায় ভয় দেখাচ্ছেন। আমি কাপুরুষ নই, দরকার হলে ওই গোরস্থানে শুয়েই রাত কাটাতে পারি। অত্যন্ত দয়ার পাত্রের দিকে লোকে যেমন ভাবে তাকায়, সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি ম্লান হাসি হাসলেন, কিন্তু মুখে আর কিছু বললেন না। দামোদর নদীর ধারে ওলাইতলার সেই প্রকাণ্ড বাগান ও প্রকাণ্ড বাড়ি। মাইলখানেক পথ চলার পর যখন তার ফটকের সম্মুখে গিয়ে দাঁড়ালুম, তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। দেউড়িতে দারোয়ানের কোনো সাড়া না পেয়ে ফটক ঠেলে ভিতরে গিয়ে ঢুকলাম। আমার হাতে ছিল একটা হ্যারিকেন লণ্ঠন। তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগোতে লাগলাম। অনেক কালের পুরানো বাগান, তার অবস্থা এখন এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বলাই উচিত। পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলাম পানায় তার জল আর নজরে পড়ে না, ঘাটগুলোও ভেঙে গিয়েছে। বাড়িখানার অবস্থাও তথৈবচ, ভাঙা জানলা, ভাঙা থাম, চুন বালি সব খসে পড়েছে। যে জমিদার 300 টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবেন, এইখানে তার বাস। মনে খটকা লাগলো। অসংখ্য ঝিঝি পোকার আর্তনাদ ছাড়া কোথাও জনপ্রাণীর সাড়া নেই, অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে। একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলাম, বাড়িতে কেউ আছেন? সামনের ঘর থেকে মোটা গলায় সাড়া এলো, ভেতরে আসুন। ঘরের ভিতরে ঢুকলাম। মস্ত বড় ঘর, কিন্তু কোণে কোণে মাকড়সার জাল, দেয়ালে দেয়ালে কালি ঝুল, মেঝে 1 ইঞ্চি পুরু ধুলো, একটা ময়লা রং ওঠা টেবিল, 3খানা ভাঙা চেয়ার ও একটা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আসবাব নেই।
অতিশয় শীর্ণ কুচকুচে কালো এক জরাজীর্ণ বুড়ো লোক আঁতুর গায়ে একখানা চেয়ারের উপরে বসে আছে। তার বুকের সব কখানা হাড় গোনা যায়। বুড়ো কথা কইলে ঠিক যেন হাঁড়ির ভেতর থেকে তার গলার আওয়াজ বেরোলো। সে বললে, আপনি কাকে চান? জমিদার কৃতান্ত বাবুকে। ও নাম আমারই। আপনার কি দরকার? মানে আপনি একজন ম্যানেজার খুঁজছেন তাই? বুঝেছি, আর বলতে হবে না, বসুন। কৃতান্তবাবুর কাছে গিয়েই রোভার হঠাৎ গড়গড় করে গর্জে উঠল। কৃতান্তবাবু ক্রুদ্ধ স্বরে বললেন, ও কি, সঙ্গে কুকুর এনেছেন কেন? কামড়াবে নাকি? রোভারকে এক ধমক দিলাম। সে গর্জন বন্ধ করল বটে, কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে সরে গিয়ে তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখে কৃতান্তবাবুর মুখের পানে তাকিয়ে রইল। বিরক্তভাবে কৃতান্তবাবু বললেন, ও কুকুর টুকুর এখানে থাকলে চলবে না, ওকে এখনই তাড়িয়ে দিন। আগে তাড়ালেও ও যাবে না। রোভার আমাকে ছাড়া এক দণ্ডও থাকে না, রাত্রেও আমার সঙ্গেই ঘুমায়। রাত্রেও ও বেটা আপনার সঙ্গে ঘুমোয়? কি বিপদ, কি বিপদ! বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন। রোভার রাত্রে আমার সঙ্গে ঘুমাবে, এ শুনে কৃতান্তবাবুর এতটা দুশ্চিন্তার কারণ বুঝতে পারলাম না। খানিকক্ষণ পরে কৃতান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন, একটু বসুন, আপনার খাওয়া শোয়ার ব্যবস্থাটা করে আসি। না না না, সেজন্য আপনার ব্যস্ত হওয়ার দরকার নেই। আগে যে জন্য এসেছি সেই কথাটাই হোক। আসলে আজ আমার শরীরটা ভালো নেই, কথাবার্তা সব কাল সকালেই হবে। এই বলে কৃতান্তবাবু বেরিয়ে গেলেন। খানিক পরেই তিনি আবার ফিরে এসে বললেন, আসুন, সব প্রস্তুত। তার পিছনে পিছনে অগ্রসর হলাম। মস্ত উঠান ও অনেকগুলি সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে উঠলাম। বাড়ির সর্বত্রই সমান ভগ্ন দশা, ধুলো আর জঞ্জালের স্তূপ, চামচিকে আর বাদুরের আনাগোনা। একটা চাকর বাকর পর্যন্ত দেখা গেল না। নির্জন বাড়ি যেন খাঁ খাঁ করছে। একটা ছোট ঘরে গিয়ে ঢুকলাম। সে ঘরখানা খুব বেশি নোংরা নয়। একপাশে ছোট একখানা চৌকি, তার উপরে বিছানা পাতা, আর একপাশে থালায় খাবার সাজানো রয়েছে। কৃতান্তবাবু বললেন, এখনই খেয়ে নিন, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। নানান কথা ভাবতে ভাবতে মাথা হেট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি কৃতান্তবাবু এক দৃষ্টিতে আমার পানে চেয়ে আছেন, আর তার পুটোরগত দুই চক্ষুর ভিতর থেকে যেন দুটো অগ্নিশিখা জ্বলছে। আমি মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন নিভে গেল। মানুষের চোখ যে তেমন জ্বলতে পারে আমি তা জানতাম না। ভয়ানক। কৃতান্তবাবু বললেন, আচ্ছা, আজ তাহলে আমি আসি, খেয়ে দে আপনি শুয়ে পড়ুন। বলে যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়ে বললেন, আর দেখুন, রাত্রে ঘরের জানলাগুলো যেন খুলবেন না, একে তো বৃষ্টি হচ্ছে, তার উপরে। বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। আর থামলেন কেন? কি বলছিলেন বলুন না। ও ধারের জানলা খুললে গোরস্থান দেখা যায়। তা দেখা গেলেই বা সেখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন কিছু গোলমাল শুনতে পাবেন, রাত্রে যা মানুষ দেখতে কি শুনতে চায় না। আমি তাচ্ছিল্যের হাসি হাসলাম। কৃতান্তবাবু বললেন, ও হ্যাঁ, আর একটা কথা, আপনার ওই বিশ্রী বুলডগটাকে বেঁধে রাখবেন। কুকুর অপবিত্র জীব, রাত্রেও যে বিছানায় গিয়ে উঠবে, এটা আমি পছন্দ করি না, বুঝলেন? আচ্ছা আচ্ছা। কৃতান্তবাবু বেরিয়ে গেলেন, কিন্তু তার শেষ ইচ্ছা আমি পূর্ণ করিনি। রাত্রে রোভার বিছানার উপরে আমার সঙ্গেই শুয়েছিল। অনেক রাতে দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল।
কি আমার গলা টিপে ধরেছে। দুখানা লোহার মতন শক্ত হাত আমার গলার উপরে ক্রমেই বেশি জোর করে চেপে বসতে লাগলো। প্রাণ যখন যায় আচম্বিতে আমার গলার উপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল। তারপরেই ঘরময় খুব একটা ছটাপটি ও হুড়োহুড়ির শব্দ, কিন্তু তখন সেদিকে আমার মন দেওয়ার সময় ছিল না। গলা টিপুনির ব্যথায় তখন আমি ছটপট করছি। ব্যথা যখন একটু কমলো, ঘর তখন স্তব্ধ। তাড়াতাড়ি উঠে বসলাম। আলোটা নিভে গিয়েছিল, আবার জ্বালালুম। কিন্তু যে আমার গলা টিপে ধরেছিল ঘরের ভিতরে সেও নেই, বিছানার উপরে রোভারও নেই। রোভার, রোভার অনেকবার ডাকলুম, কিন্তু তার কোনো সাড়া পেলাম না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1টা বেজে গেছে। দরজা দিয়ে বাড়ির ভিতর দিকে তাকিয়ে দেখলাম অন্ধকার যেন জমাট বেঁধে আছে। সে অন্ধকার দেখলেই প্রাণ কেমন করে ওঠে। সে অন্ধকার যেন জ্যান্ত কোনো হিংস্র জন্তুর মতন আমার ঘাড়ের উপরে লাফিয়ে পড়বার জন্য প্রস্তুত হয়ে আছে। চট করে দরজাটা আবার বন্ধ করে দিলাম। ঘরের এ দরজাটা তো আগেই বন্ধ করে শুয়েছিলাম, কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে ঘরে ঢুকেছিল? এদিক ওদিক তাকিয়ে ঘরের ভিতর আরো একটা দরজা আবিষ্কার করলাম। ঠেলতেই সেটা খুলে গেল এবং ভক করে বিষম এক দুর্গন্ধ এসে আমাকে যেন আচ্ছন্ন করে দিল। আলোটা তুলে ভালো করে দেখলাম, সে কি ভীষণ দৃশ্য! ঘরের মেঝেতে রাশি রাশি হাড়, মরার মাথার খুলি ও রক্ত মাখা কাঁচা নাড়ি ভুড়ি ছড়িয়ে পড়ে আছে। একদিকে একটা কাঁচা মরার মুন্ডুও মাটির উপরে হাঁ করে রয়েছে। দুম করে দরজাটা আবার বন্ধ করে দিলাম। আমি কোন পিশাচের খপ্পরে এসে পড়েছি? আমার দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি ঘরের জানলাগুলো খুলে দিলাম। বাইরে আকাশ ভরা অন্ধকারকে ভিজিয়ে হুড় হুড় করে বৃষ্টি পড়ছে, আর চকচক করে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বো বো করে ঝোড়ো হাওয়া ছুটছে। কখনো মনে হয় একদল আঁতুড়ের শিশু টেঁটে করে কাঁদছে, কখনো শুনি আড়াল থেকে কি খিলখিল করে হাসছে। মাঝে মাঝে কে যেন ঝমঝম করে মল বাজিয়ে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। থেকে থেকে এক একটা আলে আনাগোনা করছে, তাদের আশেপাশে কারা যেন ছায়ার মতো সরে সরে যাচ্ছে। এবং বাগানের কোথা থেকে একটা হুলো বিড়াল একবারও না থেমে কেবল চেঁচাচ্ছে, আজকে এখানে রাজ্যের ভূতপ্রেত দৈত্য দানব এসে হাজির হয়েছে, নাকি ভয় পেয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। যা দেখছি, যা শুনছি, সমস্তই অলিক কল্পনা। হ্যাঁ, ও আবার কে ঘরের দরজা ঠেলছে? আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। জানি না দরজার ওপাশে দাঁড়িয়ে কোন বিকট বিভৎস মূর্তি আমার জন্য অপেক্ষা করছে। আবার কে দরজা ঠেলল? আমার সমস্ত দেহ যেন পাথর হয়ে গেল। তারপরে আবার দরজার উপরে ঘন ঘন ঠেলা, এবং সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ কুকুরের ডাক। হ্যাঁ, রক্ষে, এ যে আমার রোভারের ডাক। ছুটে গিয়ে দরজা খুলে দিতেই রোভার এসে এক লাফে আমার বুকের ভেতরে ঝাঁপিয়ে পড়ল। এই নির্বান্ধব ভুতুরে পুরীতে রোভারকে পেয়ে মনে হলো তার চেয়ে বড় আত্মীয় এ পৃথিবীতে আমার আর কেউ নেই। হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল। তার মুখময় রক্ত লেগে রয়েছে। অবাক হয়ে ভাবছি, এমন সময় বাইরের বাগান থেকে অনেক লোকের গলা পেলাম। জানলার ধারে গিয়ে দেখি 6-7টা লণ্ঠন নিয়ে 14-15 জন লোক বাড়ির দিকেই আসছে। তাদের পোশাক দেখেই বুঝলাম তারা পুলিশের লোক। এবং তাদের ভিতরে সেই স্টেশন মাস্টারকেও যখন দেখলাম, তখন আর বুঝতে বিলম্ব হলো না যে থানায় খবর দিয়েছেন তাকে ধন্যবাদ দিয়ে লণ্ঠনটা নিয়ে আমিও ঘর থেকে বেরিয়ে পড়লাম।
দেখো দেখো চারপাশ ভালো করে দেখো। পুলিশের লোকেরা সিঁড়ির তলাতেই ভিড় করে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে গোলমাল করছিল। ব্যাপার কি, ভিড় ঠেলে ভেতরে গিয়ে দাঁড়াতেই দেখলাম জমিদার কৃতান্ত চৌধুরীর কুচকুচে কালো ও লিকলিকে রোবা হাড় বের করা দেহটা সিঁড়ির তলায় ঘোরাঘুরি দিচ্ছে। তার চোখ দুটো কপালে উঠেছে, আর সে চোখ দেখলেই বোঝা যায় কৃতান্ত বাবু আর ইহলোকে বর্তমান নেই, এবং কৃতান্ত বাবুর গলদেশে মস্ত একটা গর্ত, তার ভিতর থেকে তখনও রক্ত ঝরে ঝরে পড়ছে। এতক্ষণে বুঝলাম রোভারের মুখে রক্ত লেগেছে কেন। তাহলে এই কৃতান্ত চৌধুরী আমাকে আক্রমণ করতে গিয়েছিল, তারপর রোভার তার টুঁটি কামড়ে ধরে এই যাত্রার মতো সব তার লীলা খেলা শেষ করে দিয়েছে। স্টেশন মাস্টার দুই চক্ষু বিস্ফারিত করে বললেন, হ্যাঁ, কিন্তু এ কি, এ তো অসম্ভব কাণ্ড। ইন্সপেক্টর বললেন, আপনি কি বলছেন? স্টেশন মাস্টার কৃতান্ত চৌধুরীর মৃতদেহের উপরে ঝুঁকে পড়ে ভালো করে তার মুখখানা দেখে বললেন, না, কোনো সন্দেহ নেই, এ হচ্ছে এই গায়ের ভুবন বসুর লাশ। ঠিক 2.5 মাস আগে ভুবন বসু কলেরায় মারা পড়েছে, কিন্তু তার দেহ দাহ করা হয়নি, কারণ কারণ তার লাশ চুরি গিয়েছিল। তো কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি খুব খুব ভালো লাগে তাহলে বাংলা সাহিত্যের বিভিন্ন গল্প শোনার জন্য এখনই সাবস্ক্রাইব করে নাও টেলস অফ রিকয়েল। তো বন্ধু, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। আজ এখানেই ইতি।